তোমার জন্য করব লড়াই, থাকবো তোমার পাশে, প্রতিশ্রুতি ছড়িয়ে দিলাম আকাশ বাতাস ঘাসে। হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই ফিজিক্স ক্লাসরুম চ্যানেলে স্বাগত। আজকে আমরা নিয়ে চলে এসেছি ইন্টিগ্রেশন ফর ফিজিক্স, অর্থাৎ ফিজিক্সে কি কি ইন্টিগ্রেশন করতে হবে, সুতরাং কিভাবে ত্বরণ থেকে বেগ এবং বেগ থেকে সরণ নির্ণয় করতে হবে সেই সংক্রান্ত আজকে আলোচনার বিষয়। এর আগের ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন শিখেছিলাম, সেখানে শিখেছিলাম কি কিভাবে সরণ থেকে বেগ নির্ণয় করতে হয় এবং বেগ থেকে ত্বরণ নির্ণয় করতে হয়। অর্থাৎ আজকের ক্লাসটা হবে পুরোটাই ম্যাজিক, অর্থাৎ কিভাবে ত্বরণ থেকে বেগ এবং বেগ থেকে সরণ নির্ণয় করতে হয়, অর্থাৎ অপোজিট। তোমরা যদি আগের লেকচারটি না দেখে থাকো তবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করে তবে এই ভিডিওতে আসবে। তো কথা না বাড়িয়ে চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। এর আগের ক্লাসে আমরা মূলত শিখেছিলাম যে ডিফারেন্সিয়েশনটা কি এবং ইন্টিগ্রেশনটা কি এবং কেন আমরা ডিফারেন্সিয়েশন করি এবং ইন্টিগ্রেশন করি। চলো, এর আগের ক্লাসে মূলত আমরা এই যে এরকম একটা ট্রেন এঁকেছিলাম, তাই তো? এটা দেখতে পাচ্ছ একটা ট্রেন। এই ট্রেনটার কাজ কি? জীবনে এক স্টেশন থেকে আরেক স্টেশনে চলাফেরা করা। এবার মনে করো এই ট্রেনটার এটা ইঞ্জিন, এটা কম্পার্টমেন্ট 1, এটা কম্পার্টমেন্ট 2, এটা কম্পার্টমেন্ট 3, অর্থাৎ C1 C2 C3 সংখ্যায় লিখলাম। সাধারণত ট্রেনে এরকম কম্পার্টমেন্ট জীবনে থাকবে না, জেনারেল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এরকম থাকবে। এবার ট্রেনটার যে এক একটা কম্পার্টমেন্ট আছে না, তোমরা ডিভাইড করে নাও। মানে ধরো আমি C2 কম্পার্টমেন্টটাকে নিচ্ছি, তাহলে C2 কম্পার্টমেন্টটাকে যদি আলাদাভাবে আঁকি এরকম হবে দেখতে। এরকম হচ্ছে কম্পার্টমেন্টটা। আমি জাস্ট এখান থেকে C2 কম্পার্টমেন্টটাকে আলাদা করলাম, ঠিক আছে? তাহলে এই যে এক একটা কম্পার্টমেন্ট না, স্পেসিফিক এক একটা কম্পার্টমেন্টকে আমরা বলছি ডিফারেন্সিয়েশন। কি বলছি? ডিফারেন্সিয়েশন। এইরকম এক একটা স্পেসিফিক আমরা যে কম্পার্টমেন্ট গুলো নিচ্ছি সেগুলো কি ডিফারেন্সিয়েশন। তার মানে বুঝতে পারছো যে ডিফারেন্সিয়েশন মানে বলেছিলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন হলে সেটাই হবে ডিফারেন্সিয়েশন। ওকে, ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন। তার মানে এই যে ছোট ছোট যে কম্পার্টমেন্ট সেটাই হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন। বাট যখন এই যে ডিফারেন্সিয়েশন অর্থাৎ ছোট ছোট কম্পার্টমেন্ট জুড়ে একটা বড় ট্রেন তৈরি হবে, তাই তো? যখন এই কম্পার্টমেন্ট গুলো জুড়ে এবং একটা ইঞ্জিন জুড়ে একটা যখন ট্রেন তৈরি হবে, হোল স্ট্রাকচার তৈরি হবে, তখন তাকে আমরা বলছি কি? ইন্টিগ্রেশন। 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 তার মানে কি দেখো বন্ধুরা, যে আমরা ছোট ছোট যখন পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অবকলন। বাট যখন এই ছোট ছোট পরিবর্তনগুলো জুড়ে যখন একটা বড় পরিবর্তন আকারে ধরা দিচ্ছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে এই বগিটা যখন ছিল সেটা ডিফারেন্সিয়েশন, কিন্তু এই বগিগুলো জুড়ে যখন একটা পুরো ট্রেন তৈরি হয়ে গেল সেটা আমার ইন্টিগ্রেশন, বা বাংলায় বলা হয় এটাকে সমাকলন। সমাকলন। তাহলে এই সমাকলনটাই আজকে আমরা করতে চলেছি। তো চলো, তাহলে বন্ধুরা ইন্টিগ্রেশন জিনিসটা কি তোমরা নিশ্চয়ই আয়ত্ত করতে পেরেছো। এবার দেখো আমরা ইন্টিগ্রেশনটা কেন করি। তোমাদের তো প্রশ্ন হতে পারে যে স্যার ইন্টিগ্রেশনটা কেন করি। কারণ এমনি এমনি তো করি না। কোনো, যদি আমি বলি গণিত হিসেবে, তাহলে কোনো পদার্থের আয়তন, ভলিউম এবং তার হচ্ছে এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল, সেগুলো নির্ণয় করতে গেলে এই ইন্টিগ্রেশনটা না খুব 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 প্রয়োজন। এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র যে পরিবর্তনগুলো বলছি জুড়েই তো একটা বড় পরিবর্তন তৈরি হচ্ছে, ঠিক? তখন ইন্টিগ্রেশনটা লাগবে। এছাড়াও যারা কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজ করে, যেমন হার্ডওয়্যার হতে পারে, সফটওয়্যার হতে পারে, সেই ডেটাবেস হতে পারে, তারা যে একটার সঙ্গে আর একটা লিঙ্ক করে, যেমন হার্ডওয়্যারের সঙ্গে কিভাবে তার ডেটাবেসকে লিঙ্ক করছে, সেই লিঙ্কগুলো করতেও কিন্তু এই ক্যালকুলেশনে দরকার হচ্ছে, অর্থাৎ ক্যালকুলাসের দরকার হচ্ছে, ঠিক? এছাড়া মনে করো তোমাদেরকে একটা উদাহরণ দিই, যে এটা দেখতে পাচ্ছ এক্স অ্যাক্সিস, এটা দেখতে পাচ্ছ ওয়াই অ্যাক্সিস, দেখতে পাচ্ছ? এবার মনে করো যে একটা সরল রেখা গিয়েছে মূল বিন্দুগামী এরকম। এটা কি একটা স্ট্রেট লাইন? তো চেহারাটা কি বৃত্ত মনে হচ্ছে, স্ট্রেট লাইন। এবার যদি একটা স্ট্রেট লাইন যায়, আমি বললাম যে এখানে আরেকটা স্ট্রেট লাইন আঁকলাম, আমি এটা 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার দিলাম, ঠিক আছে? দুটো স্ট্রেট লাইন আছে, 1 and 2। এবার বললাম যে এই যে দুটো স্ট্রেট লাইন পরস্পর যে কাট করেছে,
এবং কাট করার ফলে যে একটা এরিয়া তৈরি হয়েছে সেই এরিয়াটা তুমি নির্ণয় করো, তখন করতে পারবে। তখন হ্যাঁ করতে পারবে তোমরা। যদি আমি বলে দিই এটা হচ্ছে পয়েন্টটা 1,0 আর এটা বলে দিলাম যে যেহেতু এটা গিয়েছে কত 1 গিয়েছে, কমা বললাম এটা 2 গিয়েছে, তোমরা কি করবে? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আছে, ভাই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে দিয়েছে, তোমরা সূত্র দিয়েছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করবে, অর্থাৎ হাফ ইন্টু বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট, এটা দিয়ে করার চেষ্টা করবে। অবশ্য ঠিক যে তোমার দেখো ভূমিটার দৈর্ঘ্য কত এখান থেকে এটুকুটা 1, তাহলে তোমরা লিখবে হাফ ইন্টু 1 ইন্টু হাইট, হাইটটাও দেখো কত 1 গিয়েছে 2, তাহলে 2, এবার 2 2 ক্যান্সেল আউট হয়ে গেলে 1 আসলো, তাহলে 1 কি হবে তোমার যেটা একক থাকবে সেটা। যেমন ক্ষেত্রফল বের করতে বলেছি, যদি মিটারে থাকে মিটার স্কোয়ার হবে, যদি সেমিতে থাকে সেমি স্কোয়ার হবে, এরকম ভাবে তোমরা ইজিলি করতে পারবে। বাট আমি বললাম যে এরকম কিছু আছে যে ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, কিন্তু এই পয়েন্টগুলো দেওয়া নাই, তখন ইন্টিগ্রেশনের মাধ্যমে তোমাকে করতে হবে লিমিট বসিয়ে। আবার মনে করো যে এইরকম আছে একটা বৃত্ত গিয়েছে যার কেন্দ্র আছে মূল বিন্দুতে, ঠিক আছে, যার কেন্দ্র আছে মূল বিন্দুতে, তোমরা বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে? বলবে স্যার বৃত্তটার ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার পড়েছি, হয়ে গেল, ব্যাসার্ধ জানা থাকলে হয়ে গেল। আমি বললাম না, এইটুকু পার্টের তোমরা ক্ষেত্রফলটা বের করে দাও, তখন কি করবে? তখন তো ইন্টিগ্রেশন লাগবেই। এছাড়াও তোমরা মনে করো প্যারাবোলা তো করেছো, প্যারাবোলা কেমন চেহারাটা হয় এইরকম, ঠিক এইরকম। বললাম যে এই প্যারাবোলাটা আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, মনে করো প্যারাবোলার ইকুয়েশনটা কি তোমরা পড়েছো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, যাই হোক অঙ্কে যাচ্ছি না, এরকম একটা প্যারাবোলা আছে এবং এখান থেকে একটা সরল রেখা গিয়েছে, ঠিক আছে, কাট করেছে। বললাম আমি যে এই যে প্যারাবোলার যে এই কাট করেছে এই অংশটুকুটা তোমরা ক্ষেত্রফলটা নির্ণয় করে দাও, করতে পারবে? তখন হচ্ছে ইন্টিগ্রেশনের প্রয়োজন হবে, খুব খুব ইন্টিগ্রেশন প্রয়োজন হবে এই সমস্ত কারণের জন্য। ওকে, চলো ইন্টিগ্রেশনটা এবার ফিজিক্সের ইন্টিগ্রেশনে চলে আসি। তাহলে বন্ধুরা ইন্টিগ্রেশন করতে গেলে তো আমাদের কিছু অস্ত্র দরকার, আরে যুদ্ধে নামলে আমাদের তো অস্ত্র দরকার হবেই। সুতরাং আজকে আমাদের ক্লাস হচ্ছে একবারে যুদ্ধ, সুতরাং ইন্টিগ্রেশন করতে গেলে কিছু অস্ত্র দরকার, অস্ত্রটাই হচ্ছে ফর্মুলা। চলো ফর্মুলা গুলো এক এক করে শিখে নেওয়া যাক। দেখো ফর্মুলা 1-এ লেখা আছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সমাকলন, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই এর সমাকলন। এর আগের ক্লাসে কি বলেছিলাম ডেরিভেটিভে, যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন আমরা লিখেছিলাম ওখানে, যে ডিওয়াই বাই ডিএক্স, এর মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন, অর্থাৎ সাপেক্ষ জিনিসটা এনেছিলাম। কেন এনেছিলাম? কারণ সাপেক্ষ না ছাড়া তো কোনো কিছু হয় না। এখন যদি বলি যে তোমার বয়স 20 বছর এবং তোমার ভাইয়ের বয়স 10 বছর, তাহলে তুমি তোমার ভাইয়ের থেকে কত বছরের বড়? তার মানে কি তোমার ভাইয়ের থেকে কত বছরের বড়, এই যে থেকে কথাটা আনছি, অর্থাৎ একটা সাপেক্ষে তোমার বয়সটা নির্ণয় করছি, তাই তো, একটাকে সাপেক্ষ করে। তুমি বলবে 10 বছরের বড়, তাহলে 10 বছরের বড়টা কিভাবে আসতো? 20 - 10, তোমার ভাইয়ের বয়সটাকে বিয়োগ করে দিলে, তার মানে তোমার ভাইয়ের বয়সটাকে ভাইটাকে এখানে সাপেক্ষ হিসেবে ব্যবহার করছো। ঠিক সেই রকমই এক্স এর সাপেক্ষে ওয়াই এর অবকলন, সেটা হবে ওয়াই, ইন্টিগ্রেশন চিহ্ন হচ্ছে এটা, তোমরা মনে রাখবে এই যে সাপের মতো চিহ্ন, এটা ইন্টিগ্রেশন চিহ্ন বলা হয়, ওয়াই ইন্টু ডিএক্স, ঠিক আছে। এবার মনে করো যদি ওয়াইটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন হয়, এন কি, এন হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, এন এর মান মনে করো 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, অর্থাৎ রিয়াল নাম্বার হতে পারে যদি হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, যেটা 0 হতে পারে, এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, দেখো ওয়াই মানে এক্স টু দি পাওয়ার এন। এবার এই এক্স টু দি পাওয়ার এনটাকে যদি এখানে বসাই তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স হবে। এটা ইন্টিগ্রেশন করলে আসে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। সবই তো বুঝলাম স্যার, এখানে সিটা কেন আসলো? সিটা হচ্ছে সমাকল ধ্রুবক, কারণ আমরা যে ইন্টিগ্রেশনটা করছি সেটা হচ্ছে অনির্দিষ্ট সমাকল, অর্থাৎ ইনডেফিনাইট ইন্টিগ্রাল। কিন্তু আমরা যখন হচ্ছে নির্দিষ্ট সমাকল করব বা ডেফিনাইট ইন্টিগ্রাল করব তখন সি থাকবে না, কারণ সি কেন আসছে না আসছে যখন তোমরা ম্যাথ করবে অলরেডি বুঝে যাবে। এখন যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে, তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো, বলে দেবো। তো ওই জন্য সিটা এসছে, সিটা এখানে সমাকল ধ্রুবক হিসেবে নেওয়া হয়েছে, বুঝতে পারলে? ফর্মুলা নাম্বার 2 দিয়ে তোমরা লিখে রাখো যে ইন্টিগ্রেশন ডিএক্স যদি থাকে তাহলে ডিএক্স থাকলে শুধু এক্স হয়ে যায় প্লাস সি, যেখানে সি হচ্ছে কি সমাকল ধ্রুবক, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট ফর্মুলা 3 নাম্বার,
যে ইন্টিগ্রেশন এ এফ অফ এক্স ডিএক্স যদি থাকে তাহলে এটা বাইরে বেরিয়ে যায়, আর ভিতরে যে ফাংশনটা আছে অর্থাৎ এফ অফ এক্স ডিএক্স এইটুকু তো ফাংশন, তাহলে এটার ইন্টিগ্রেশন করতে হয়। ঠিক আছে, যেখানে এ একটা ধ্রুবক। কেন এরকম হলো? কারণ তোমাদেরকে এর আগের ক্লাসে বলেছিলাম যে যদি ডিডি এক্স অফ সি এফ অফ এক্স থাকে, যেখানে সি কি, সি কিন্তু এখানে সমকাল ধ্রুবক না, এটা ডিফারেন্সিয়েশন করছি। ডিফারেন্সিয়েশন করার জন্য সিটা কি একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট থাকলে কি হয়, বাইরে বের করতে বলেছি, তাহলে সিটা বাইরে বেরিয়ে যায়, ডিডি এক্স অফ এফ অফ এক্স হয়। অর্থাৎ এই ফাংশনটা শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করতে হয়, বাট কনস্ট্যান্টটা কি হয়, বাইরে বেরিয়ে যায়। এবং বাইরে বেরিয়ে গেলে এই ডিডি এক্স অফ এফ অফ এক্সটা আমরা বলেছি এফ ড্যাশ এক্স হয়ে যায়। ঠিক সেই রকমই আমরা এখানে কিছুই করিনি, এটাকে জাস্ট বাইরে বের করে দিয়েছি, এটাকে বাইরে বের করে দিয়েছি, আর এফ অফ এক্স ডিএক্স যেমন আছে তেমন রেখে দিয়েছি। এটার ইন্টিগ্রেশন করতে হয়, ডিফারেন্সিয়েশন যেমন করেছি ইন্টিগ্রেশনটা ঠিক তেমনই। তবে একটা কথা মনে রাখবে যে সমাকলন হলো অবকলনের ঠিক বিপরীত প্রক্রিয়া। কেন বিপরীত প্রক্রিয়া এরপরে আসছি আমি, তোমরা এটা পরপর খাতায় নোট ডাউন করে রাখো সুন্দরভাবে। এবং আজকের যে ক্লাসটা নিচ্ছি, যে ক্লাসটা করাচ্ছি, ফর্মুলাগুলো দেখাচ্ছি, এইটুকুতে এনাফ না, ফর্মুলা অনেক অনেক আছে। তবে জাস্ট আজকের ক্লাসটাতে বেসিক ক্লিয়ার করার জন্য এইটুকু ফর্মুলা করলে যথেষ্ট। তো যেটা বলছিলাম বন্ধুরা, সমাকলন হলো অবকলনের ঠিক বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ ইন্টিগ্রেশন ইজ রিগার্ডেড অ্যাজ দ্য রিভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। তাহলে এই যে সমাকলন হলো অবকলনের যে ঠিক বিপরীত প্রক্রিয়া, এটা তো বললেই হবে না, এটা প্রমাণ করে দেখাতে হবে। মনে করো তোমরা y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 6 নিতে পারো বা 5 নিতে পারো। ধরলাম y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 6 আছে, ঠিক আছে। আমরা যখন এই যে এই ফাংশনটা যে দেওয়া আছে, যখন ডিফারেন্সিয়েশন করব অর্থাৎ dy বাই dx করব, তখন কি আসবে, ddx অফ এক্স টু দি পাওয়ার 6 এরকম আসবে। তার মানে এটা আসলো 6টা বাইরে বেরিয়ে যাবে ইন্টু এক্স টু দি পাওয়ার 5, এটা আসবে। তার মানে dy বাই dx টা কি আসলো, dy বাই dx টা আসলো 6 x টু দি পাওয়ার 5। ওকে, তাহলে আমরা বলেছি যে সমাকলন হলো অবকলনের ঠিক বিপরীত প্রক্রিয়া। তাহলে এটা কি করলাম, আমরা অবকলন করলাম। এখন সমাকলন করবো, দেখো এই dx টা এই 6 x টু দি পাওয়ার 5 এর সঙ্গে গুণ করে দাও। আমি পাশে করছি, dy ইকুয়ালস টু 6 x টু দি পাওয়ার 5 ইন্টু dx করতে পারি, জাস্ট গুণ করলাম, করতেই পারি। এবার তোমরা কি করবে, দুই দিকে ইন্টিগ্রেশন করে দাও, দুই দিকে ইন্টিগ্রেশন করে দাও। করলে দেখো ডিওয়াইটা কি হয়, আমরা বলেছিলাম যে ফর্মুলাতে ডিএক্স, 2 নম্বর ফর্মুলা চেক করে দেখো, যে সেখানে বলেছিলাম ডিএক্সটা হচ্ছে এক্স প্লাস সি হয়ে যায়, তাই তো। তো এখানে ডিওয়াই আছে ফাংশন, তাহলে ওয়াইটা বেরিয়ে যাবে, প্লাস সি আর লিখছি না, যেহেতু ওইদিকেও সি আসবে একটা, ক্যান্সেল আউট হয়ে যাবে, আর লিখছি না। ওয়াই ইকুয়ালস টু কত হবে, দেখো 6 কনস্ট্যান্ট জন্য বাইরে বেরিয়ে যাবে, ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স থাকবে এরকম, তাই তো, এক্স টু দি পাওয়ার 5 ইন্টু ডিএক্স থাকবে। তাহলে কত হবে, 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স আছে। তার মানে এটা এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই 5 প্লাস 1 এইরকমটা থাকবে। তার মানে 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 বাই 6, এই 6 ক্যান্সেল আউট, থাকলো এক্স টু দি পাওয়ার 6। তাহলে আমরা আলটিমেটলি কি পেয়ে গেলাম, y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 6, অর্থাৎ y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 6। দেখো তো বন্ধুরা, এই যে আমি যেটা নিয়েছিলাম y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 6, এটা ঠিক ব্যাক করলো কিনা, করলো ব্যাক। তার মানে এই অবকলনটা হচ্ছে সমাকলনের ঠিক বিপরীত প্রক্রিয়া, বা সমাকলন হচ্ছে অবকলনের ঠিক বিপরীত প্রক্রিয়া, যাই বলো। অর্থাৎ আমরা জাস্ট কি করলাম, একটা ফাংশন দেওয়া ছিল, ফার্স্টে ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে যেটা আসলো আমরা ডিএক্স টা গুণ করলাম, গুণ করার পর এটাকে সমাকলন করলাম, সমাকলন করলে দেখো যে অপেক্ষকটা ধরেছিলাম সেটা ফিরে পেয়েছি। অর্থাৎ এখানে একটা কথা আছে, যে যে পদ্ধতির দ্বারা আমরা এই যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 6 x টু দি পাওয়ার 5 দেওয়া আছে এটা, তো এই অন্তর্কলজ থেকে, এটা তো অন্তর্কলজ বা অবকলন, এই অন্তর্কলজ থেকে y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার 6 এই যে অপেক্ষকটা নির্ণয় করছি, এই প্রসেসটাকে বলছি সমাকলন। ঠিক আছে, আমরা তো জাস্ট এটা ডেরিভেটিভ আছে, ডেরিভেটিভ থেকেই তো এই সমাকলনটার অপেক্ষক, সমাকলন করেই তো অপেক্ষকটা নির্ণয় করলাম। তাহলে এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলছি সমাকলন বা ইন্টিগ্রেশন। এবং যে অপেক্ষকটাকে নির্ণয় করলাম অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6, যে অপেক্ষকটাকে নির্ণয় করলাম তাকে আমরা বলছি সমাকল, সমাকল, তাকে আমরা কি বলছি, সমাকল।
সমাকল ইংলিশে বলে ইন্টিগ্রাল, কিন্তু যে প্রসেসটার দ্বারা করলাম, এই যে হোল প্রসেস, তাকে আমরা বলছি ইন্টিগ্রেশন। ওকে, এবার বন্ধুরা আমরা কিছু ইন্টিগ্রেশনে ফাংশন নিয়ে আলোচনা করি। সেই ফাংশন গুলোকে কিভাবে ইন্টিগ্রেশন করতে হয় সে সম্পর্কে কিছু কথা বলি। মনে করো 1 নম্বর দিয়ে তোমরা লেখো যে y ইকুয়ালস টু, মনে করো এক্স কিউব রয়েছে, ঠিক আছে, y ইকুয়ালস টু এক্স কিউব রয়েছে। ওকে, তাহলে আমি বললাম যে এক্স এর সাপেক্ষে y এর সমাকল করে দাও। এটাকে এক্স এর সাপেক্ষে y এর সমাকল করে দাও। কি বললাম? এক্স এর সাপেক্ষে y এর সমাকল। এক্স এর সাপেক্ষে y এর সমাকল, y এর সমাকলন লিখলাম, ঠিক আছে, সমাকলন কত হবে? এক্স এর সাপেক্ষে y এর সমাকলন, আমি বলেছি যার সাপেক্ষ হবে সেটা ডিএক্স হয়ে যাবে। ওকে, তার মানে এক্স এর সাপেক্ষে বলেছি, তাহলে এটা ডিএক্স বসিয়ে দাও এবং y হবে, y এর সমাকল বলছি, তাহলে y এর সমাকল মানে ইন্টিগ্রেশন সাইনটা দিতেই হবে। তাহলে এটা কত আসবে? y কত আছে? এক্স কিউব, তাহলে এক্স কিউব বসাও ইন্টু ডিএক্স। আমরা একটা জায়গায় ফর্মুলাতে বলেছিলাম যে যদি থাকে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিএক্স, তবে সেটা কি হয়ে যায়? সেটা হয়ে যায় হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এটা হয়। তবে এখানেও ঠিক সেই কাজটাই করতে হবে। এখানে এন কত? 3, তাহলে এক্স টু দি পাওয়ার 3 ডিএক্স। ওকে, তাহলে এক্স টু দি পাওয়ার 3 প্লাস ওয়ান বাই 3 প্লাস ওয়ান প্লাস সি করে দাও। এখানে লিখছি এক্স টু দি পাওয়ার 3 প্লাস ওয়ান বাই 3 প্লাস ওয়ান প্লাস সি। সিটা কি এখানে কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট না, এটা হচ্ছে সিটার সমাকল ধ্রুবক, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, এবার এক্স টু দি পাওয়ার 3 প্লাস ওয়ান কত? 4, তাহলে লিখো এক্স টু দি পাওয়ার 4 বাই নিচে 3 প্লাস 1 কত হয়? 4, 4 প্লাস সি। এইভাবে সাধারণত কি হয়, ইজিলি আমরা এক্স এর সাপেক্ষে y এর সমাকলন করতে পারবো। তোমরা সুন্দর করে খাতায় নোট ডাউন করে নাও। নেক্সট আরেকটা ফাংশন নিয়ে আমরা আলোচনা করছি। এবার বন্ধুরা মনে করো একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়ালস টু রুট এক্স। ওকে, রুটের মধ্যে নিলাম, তাহলে এটাকে বলা হলো যে এক্স এর সাপেক্ষে y এর সমাকলন করে দাও। তাহলে যার সাপেক্ষ বলবে মশাই সেটাকে ডিএক্স বানাতে বলেছি, ডিএক্স বানাও। এবং কার সমাকলন? আমার না তোমার? y এর, তাহলে ওয়াইটাকে বসাও, এটাকে ইন্টিগ্রেশন করো, করো। তাহলে ওয়াইটা কত আছে? রুট এক্স, রুট এক্সটা বসাও, এর আন্ডার রুট এক্স ইন্টু ডিএক্স। রুট থাকলে কত হয়? হাফ হয়ে যায়, তাই তো? তার মানে এটা আলটিমেটলি এক্স টু দি পাওয়ার হাফ ইন্টু ডিএক্স। এটাই বলেছি ইন্টিগ্রেশন করতে, করো। তার মানে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, আমরা তো এন বলেছি যে এটা একটা বাস্তব সংখ্যা, রিয়াল নাম্বার। পৃথিবীতে যত রিয়াল নাম্বার আছে সবই হচ্ছে এন এর মধ্যে বসবে। তুমি শুধু 0, 1, 2, 3, 4 এরকম থাকলে, অর্থাৎ ইন্টিগ্রাল নাম্বার থাকলেই যে হবে সেটা না, পূর্ণ সংখ্যা থাকলেই যে হবে তার কোনো মানে নেই। এটা ফ্র্যাকশনে আছে, অর্থাৎ মূলদ সংখ্যা হতে পারে, পি বাই কিউ আকারে আছে, সেটাও হবে। অর্থাৎ এটাকে এন ভাবো, তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান, মানে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান। করো, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান বাই হাফ প্লাস ওয়ান প্লাস সি। তাহলে হাফ প্লাস ওয়ান কত হয়? দেখো হাফ প্লাস ওয়ান, তাহলে 2 একে 3, তাহলে এক্স টু দি পাওয়ার 3/2 বাই 3/2 প্লাস সি, এটা আসবে। তার মানে আলটিমেট এটা এখানে লিখছি আমি, যেহেতু জায়গা শর্ট এখানে লিখে দিচ্ছি। এটা 2টা উপরে আসলে কত হয়? 2 এর 3 আসবে ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি, ব্যাস হয়ে গেল। এখানে লিখে দিবে সিটা হচ্ছে কি সমাকল ধ্রুবক। সিম্পল। আশা করি বুঝতে পেরেছো। আমরা সুন্দরভাবে যেভাবে করাচ্ছি খাতায় নোট ডাউন করে নাও। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানাবে আমাকে, অবশ্যই আমি সেখানে ডাউট গুলো ক্লিয়ার করে দিব। এবার বন্ধুরা কিছু ফিজিক্সের কনসেপ্ট নিয়ে আলোচনা করা যাক। চলো, ইন্টিগ্রেশন একটা কোশ্চেন লেখা আছে, নাহলে তোমরা তো বলবে যে স্যার আপনি লিখেছিলেন ইন্টিগ্রেশন ফর ফিজিক্স, আমাদেরকে করাচ্ছেন ম্যাথ, তাহলে কি করে হয়? চলো ফিজিক্সের কোশ্চেন নিয়ে কিছু আলোচনা করা যাক। দেখো বোর্ডে লেখা আছে কি একটি কণার ত্বরণ সময় সমীকরণ হচ্ছে a ইকুয়ালস টু 2t প্লাস 4। এ মানে তো ত্বরণ আর টি মানে কি সময়, ওই জন্য ত্বরণ সময় সমীকরণ। অ্যাকচুয়াল এটা কি সমীকরণ। বলা হয়েছে যে কণাটি মূলবিন্দু থেকে স্থির অবস্থায় যাত্রা শুরু করলো,
মূল বিন্দু মানে হচ্ছে 0 0 0 0 পয়েন্ট থেকে যাত্রা শুরু করেছে জাস্ট। এবার বলেছে 4 সেকেন্ড পর কোনাটার ভেলোসিটি কত হবে অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কত হবে, অর্থাৎ বেগ কত হবে, সরণ কত হবে, সেটা নির্ণয় করো। তাহলে একটা কোণার ত্বরণ সময় সমীকরণ কি দেওয়া আছে, a = 2t+4। এবার যদি আমরা ভেলোসিটি নির্ণয় করি তাহলে কি লাগবে, ভি লাগবে। তাহলে ভেলোসিটি ভি কিভাবে পাবো, আমরা আগে ক্লাসে বলেছিলাম যে ফর্মুলাতে এ মানে হয় dv/dt, dv/dt। তাহলে এ এর জায়গায় জাস্ট dv/dt বসিয়ে দাও, তাহলে বসিয়ে দিই dv/dt = 2t+4। ওকে, এবার কি করবে তোমরা, ডিটিটাকে গুণ করে দেবে ওই সাইডে, dv = 2t dt + 4dt। এই পর্যন্ত হয়েছে সবার, dv = 2t dt + 4dt। এবার তোমরা কি করবে, এই যে dv = 2t dt + 4dt আছে, এটাকে উভয় পক্ষে সমাকলন করে দিবে। তাহলে লেখো যে উভয় পক্ষের সমাকলন করে পাই, তোমরা হেডিং দাও বা লেখো যে উভয় পক্ষের সমাকলন করে পাই, উভয় পক্ষে সমাকলন করে পাই। কি পাই, দেখো ডিভিটা ছিল, এই যে ডিভি লিখে দাও এইভাবে, = ইন্টিগ্রেশন 2t dt + 4dt ইন্টিগ্রেশন। এই যে জাস্ট আমরা কি করলাম, সাপের লেজ চড়িয়ে দিলাম, অর্থাৎ ইন্টিগ্রেশন করলাম। dv = 2t dt + 4dt, এবার ইন্টিগ্রেশন করো যেমন, তাহলে ভেলোসিটি তোমরা ভি নির্ণয় করতে পারবে। ডিভিটা কি হয়, ভি হয়ে যায়, কারণ আমরা বলেছিলাম যে যদি dx থাকে তাহলে সেটা হচ্ছে কি হয়, x + c হয়ে যায়। তাহলে এখানে মশাই আপনি সি লিখলেন না কেন, কারণ সিটা ওই দিকেও আসবে, ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, একবারে করছি। তাহলে ভি কস্ট কি হলো, ভি কস্ট কি হলো, দেখো 2টা কনস্ট্যান্ট বেরিয়ে গেল। আমি একবারে করছি, ইন্টিগ্রেশন টি ডিটি থাকবে, তার মানে t⁻1 আছে, 1 থাকলে কি হয়, t⁻1 + 1 / 1 + 1, অর্থাৎ t²/2 এটা আসবে, 2 × t²/2। তোমরা ক্যালকুলেশন ধাপে ধাপে করে দেখবে, এটাই আসবে। প্লাস দেখো এখানে 4 কনস্ট্যান্ট, যদি 4টা বাইরে বেরিয়ে যায় তাহলে কি থাকবে, ইন্টিগ্রেশন ডিটি থাকবে না, ইন্টিগ্রেশন ডিটি থাকবে, এরকম থাকলে কি হয়, টি হয়ে যায় +c, টিটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে টিটা বের করে দাও, সিটা লিখলাম না কারণ দুই দিকে কেটে গেছে। তাহলে ভি কি দাঁড়ালো, এটু কেটে দাও, থাকলো জীবনে ভি = t² + 4t, এইটা। ওকে, তাহলে কি দাঁড়ালো, ভি = t² + 4t। তোমরা একটা কনস্ট্যান্ট ইচ্ছা করে লাগিয়ে দাও, সি কনস্ট্যান্টটা ইচ্ছা করে রেখে দিতে পারো। এবার তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যে 4 সেকেন্ড পর কোণাটার বেগ কত হবে, 4 সেকেন্ড পর। তাহলে টিটাকে যদি আমরা 4 সেকেন্ড করি তাহলে বেগটা কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তোমরা সিটাকে রাখতেও পারো, আবার কেটেও দিতে পারো। যেহেতু 4 সেকেন্ডে বলেছে, আমি কনসেপ্টে সিটা দুই দিকে, এদিকেও এসেছিল v+c, এদিকেও v+c, আমি কেটে দিলাম। তাহলে 4 সেকেন্ড পর, এখানে লিখছি 4 সেকেন্ড পর কার বেগ, কোণাটির বেগ। তাহলে কোণাটির বেগ কত হবে, জাস্ট এখানে যে ভি আছে t² + 4t, টি এর জায়গায় 4 বসিয়ে দাও, তাহলে 4² + 4 × 4, তার মানে কত দাঁড়াচ্ছে, 16 + 16, অর্থাৎ 32 সেকেন্ড, 32 সেকেন্ড বলছি, বেগ বলেছে, তাহলে সেকেন্ডে আছে তো মিটার/সেকেন্ড করে দাও, মিটার যদি ধরি ইউনিটটা তাহলে মিটার/সেকেন্ড করে দিতে পারি। ওকে, মিটারে যদি ইউনিট ধরি, অর্থাৎ এসআই তে ইউনিট ধরি, তাহলে মিটার/সেকেন্ড করতে পারি, যদি সিজিএস এ ধরো সেমি/সেকেন্ড করো। ওকে, তাহলে 4 সেকেন্ড পর কোণাটির বেগ আমরা কি পেলাম, 32 মিটার/সেকেন্ড। ওকে, কি করলাম আমরা, জাস্ট এই যে সমীকরণটা যে আছে এখানে 4 বসিয়ে দিলাম, আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা যে অ্যাক্সেলারেশন ত্বরণ সময় সমীকরণ পেলাম 2t+4, এবং বেগ পেলাম t² + 4t। এবার আমাদের এখানে এনাফ নয়, আমাদেরকে বলা হয়েছে সরণ নির্ণয় করো, অর্থাৎ সরণ নির্ণয় করতে গেলে s লাগবে। আমরা ফর্মুলাতে বলেছিলাম যে v = ds/dt হয়, তাহলে এখানে v এর জায়গায় ds/dt বসাও,
ইকুয়ালস টু কত দাঁড়াবে, টি স্কোয়ার প্লাস 40। এবার তোমরা কি করবে, এই যে ডিটি আছে যে জাস্ট গুণ করে দিবে, তার ডিএস টা দাঁড়াবে টি স্কোয়ার ডিটি প্লাস 40 ডিটি। এবার আবার একই কাজ করবে, যে উভয় পক্ষে সমাকলন করে পাই, তাহলে উভয় পক্ষে সমাকলন করলে ডিএস আসবে ইকুয়ালস টু ইন্টিগ্রেশন টি স্কোয়ার ডিটি প্লাস ইন্টিগ্রেশন 40 ডিটি আসবে। তাহলে ডিএস টা কি হয়ে যাবে, এস হয়ে যাবে। তাহলে এস ইকুয়ালস টু টি স্কোয়ার আছে, তাহলে টি টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, অর্থাৎ টি টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, এটা আসবে প্লাস সি, সি লিখলাম না, সি ক্যান্সেল আউট হয়ে যাবে। প্লাস এখানে দেখো 4টা কি কনস্ট্যান্ট, তাহলে বাইরে বের করে দাও, তাহলে 4 বাইরে বেরিয়ে গেল। থাকলো কে, ইন্টিগ্রেশন টি ডিটি, অর্থাৎ ইন্টিগ্রেশন টি ডিটি, এটা থাকলো। তারপরে টি এর পাওয়ার কত আছে, 1। তাহলে 1 যদি থাকে, ইন্টিগ্রেশন করলে কি আসবে, টি এর রেসপেক্টে টি টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। তাহলে লিখি টি টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। তাহলে থাকলো, এটা দেখো 1/3 আসছে, ইন্টু টি টু দি পাওয়ার কিউব প্লাস 4 বাই, এই যে 1 আর 1 যোগ করলে কত আছে, 2, দুইটা লিখে দাও, ইন্টু টি টু দি পাওয়ার কত, 2, অর্থাৎ টি স্কোয়ার। হলো, এবার কাটাকাটি করো, 2 কে 4 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে থাকলো হচ্ছে টি কিউব বাই 3 প্লাস 2টি স্কোয়ার, এটাই তো থাকলো, এটা থাকলো। যদি তোমরা মনে করো একটা কনস্ট্যান্ট পার্ট ধরবো, তাহলে সি ড্যাশ ধরে নাও, এখানে আগেরটাতে সি ধরা হয়েছিল, সি ড্যাশ ধরে নাও, অসুবিধা নেই, ধরে নিতে পারো। এবার বলা হয়েছে যে 4 সেকেন্ড পর কণাটির ত্বরণ কত। দেখো এখান থেকেও কিন্তু করা যাবে অঙ্কটা। এবার বলা হয়েছে যে 4 সেকেন্ড পর কণাটির সরণ কত হবে। ইকুয়েশন কি পেলাম, সরণ সময় এস ইকুয়ালস টু টি কিউব বাই 3 প্লাস 2টি স্কোয়ার প্লাস সি ড্যাশ। সি ড্যাশটা কি, একটা ধ্রুবক, যেখানে লিখে দিবে যে সি ড্যাশটা হচ্ছে কি, ধ্রুবক, ধ্রুবক বা কনস্ট্যান্ট। কোন ধ্রুবক, সমাকল ধ্রুবক। শুধু ধ্রুবক লিখলে ভুল হবে, জন্য সমাকল লিখে দেবে, সমাকল ধ্রুবক, সমাকল ধ্রুবক। এবার বলা হয়েছে প্রশ্নে যে 4 সেকেন্ড পর কোনটির সরণ কত হবে। আগে বলো যে যখন হচ্ছে টাইম 0 ছিল, অর্থাৎ টি ইকুয়ালস টু 0, 0 সেকেন্ড, 0 সেকেন্ড মানে জাস্ট শুরুর মুহূর্ত, তখন কি সরণ ছিল, কোনটির সরণ ছিল না, জাস্ট শুরু হয়েছে, ঠিক সেই সময়টাই কোনটির ডিসপ্লেসমেন্ট 0, তাহলে এসটা হচ্ছে 0, জাস্ট শুরুর মুহূর্তে ডিসপ্লেসমেন্ট কত, 0। যদি টি ইকুয়ালস টু 0 সেকেন্ড হয়, এস কত হলো, 0। যদি এটা এই সমীকরণে আমরা পুট করে দিই, তাহলে ভ্যালুটা কি পাবো, দেখো এস মানে 0, 0 বসাও, ইকুয়ালস টু টি মানে কত, 0, তাহলে 0/3, 0³/3 প্লাস 2 ইন্টু 0 স্কোয়ার প্লাস সি ড্যাশ, এটা পাবা। দেখো সব দিকে ক্যান্সেল আউট হয়ে সি ড্যাশটা কত আসলো, রসগোল্লা, 0, এটা আসলো, তার মানে সি ড্যাশটা 0 আসলো। এবার সি ড্যাশের জায়গায় যদি 0 বসিয়ে দিই, তাহলে এসটা কি আসবে, এসটা আসবে হচ্ছে টি কিউব/3 প্লাস 2টি স্কোয়ার, এটা আসবে। আমাদেরকে বলা হয়েছে যে 4 সেকেন্ড পর কোণাটির সরণ কত। তাহলে লেখো যে অতএব 4 সেকেন্ড পর কোণাটির সরণ ইকুয়ালস টু কত হবে, টি এর জায়গায় জাস্ট 4³ বসিয়ে দাও, 4 বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে 4³/3 প্লাস 2 ইন্টু 4 স্কোয়ার, এটা এবার জাস্ট ক্যালকুলেশন করবো। দেখো 4³/3, 4³/3 প্লাস 2 ইন্টু 4 স্কোয়ার পেয়েছি। এটা দেখো ক্যালকুলেশন করবো কিভাবে, 4³ মানে 4 4 16, 464, 64/3 প্লাস 2 ইন্টু 4 4 16 মানে 32, তাহলে এখানে 3 এলসিএম আসলো 64 প্লাস 3 ইন্টু 2 6, এদিকে 9। এবার 96 আর 64 যোগ করে দাও, 160 আসবে বাই 3।
160/3। এটাকে যদি তোমরা ডিভাইড করো তাহলে মোটামুটি আসবে 5.53.33 সামথিং আসবে। এত ডিসপ্লেসমেন্ট এত মিটার লিখতে পারো, কারণ আমরা এসআই ইউনিটে যদি লিখি তাহলে মিটার, আর যদি সিজিএস লিখি তাহলে সেন্টিমিটার। তাহলে দেখলাম যে 4 সেকেন্ড পর কোনটির সরণ আমরা ইজিলি কিভাবে নির্ণয় করতে পারছি। 4 সেকেন্ড পর কিভাবে সরণটা ইজিলি নির্ণয় করে দিলাম, এই জন্যই ইন্টিগ্রেশনটা লাগে কাজে। যে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন জুড়ে যে একটা বড় ওভারঅল পরিবর্তন তৈরি হচ্ছে, একটা চেঞ্জ তৈরি হচ্ছে, সেটাই হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। এবং ইন্টিগ্রেশন ব্যবহারিক ক্ষেত্রে অনেক 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 কাজে লাগবে। তাহলে তোমরা এইভাবে সুন্দরভাবে নোট ডাউন করে রাখো খাতায়। তাহলে দেখো এবার বন্ধুরা, একটা কোণার ত্বরণ সময় সমীকরণ দেওয়া আছে a = 2t - 5, এবং বলা হয়েছে প্রশ্নে যে কখন কোণাটি থামবে এবং তখন তার সরণ কত হবে। অর্থাৎ একটা কোণা মনে করে চলমান, কোণা কি একটা ট্রেন ধরো চলছে, এবং এই সমীকরণ অনুযায়ী ত্বরণ সময় সমীকরণ অনুযায়ী চলছে, এবং বলা হয়েছে যে ট্রেনটা কখন থামবে এবং তার তখন সরণ কত হবে এবং কখন থামবে, কোণাটি কখন থামবে অর্থাৎ টাইম, সেটা নির্ণয় করতে বলছে। তাহলে ফার্স্ট আমরা লিখি a = 2t + 2t - 5। ওকে, এবার যদি এটা ভেলোসিটি নির্ণয় করতে হয় তার জন্য a মানে কি dv/dt, dv/dt = 2t - 5। তাহলে এই dt টা কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে dv = 2t dt - 5 dt, এটা আসলো। এবার কি করতে হবে, উভয় পক্ষে সমাকলন করতে হবে। ওকে, তাহলে উভয় পক্ষে যদি আমরা সমাকলন করে দিই, অর্থাৎ আমরা যদি এরকম করি যে dv = 2t dt - 5 dt, এরকমটা আসবে। তাহলে এই যে dv যে আছে না, এর সমাকলন করলে কি আসে, v আসে। এটা কেন v আসে বলতো? কারণ দেখো dv যে আছে এর সঙ্গে তো কিছু একটা ফাংশন থাকতে হবে, মানে আমি বলছি যে v এর সাপেক্ষে কারো একটা সমাকলন করছি, তার মানে কিছু নাই মানে কি, কিছু নাই মানে কি, তার পাওয়ার কত আছে বলতো, 0 আছে। তার মানে এখানে ভি আছে অলরেডি, দেখো করে দেখাচ্ছি, এটা ভি দেখো 0 আছে ইন্টু ডিভি, এটাকে করছি, ঠিক আছে। ভি 0 আছে ইন্টু ডিভি, যদি 0 হয় ভি 0 মানে কি 1, আর 1 এর সঙ্গে ডিভি গুণ করলে ডিভি আছে। তার মানে আমাদের যে ফর্মুলা সেটা হচ্ছে x⁴n ইন্টু ডিএক্স, থাকলে কি হয় x⁴n+1/n+1। তাহলে এখানে আছে n কত 0, তাহলে v⁴0+1/0+1, 0 সঙ্গে 1 যোগ করলে 1ই হয়, তাহলে 1 এর সঙ্গে 0 যোগ করলে 1 হয়, তাহলে ভি চলে আসলো। তার মানে দেখো আলটিমেটলি ডিভি মানে কি চলে আসলো, ভি চলে আসলো। আর ডিভি মানে আমি বলেছি ভি হয়, তাহলে ডিভি মানে একবারে ভিটা লিখি, জাস্ট এটা তোমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য এই কাজটা করলাম। ওকে, তোমরা ধাপে 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 যেভাবে করলাম পরপর 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 করতে পারো। তাহলে ডিভি মানে কি ভি। এবার দেখো এখানে কনস্ট্যান্ট আছে 2, তাই তো, তাহলে কনস্ট্যান্ট বাইরে বের করতে হয়, 2 হলো। তাহলে ইন্টিগ্রেশন কি থাকবে, টি ইন্টু ডিটি থাকবে, মাইনাস এই 5 কনস্ট্যান্ট তাহলে বাইরে বেরিয়ে যাবে, বাইরে বেরোলে ইন্টিগ্রেশন ডিটি থাকবে। ওকে, ক্লিয়ার। এইবার ভি মানে কত, 2 ইন্টু টি এর পাওয়ার দেখো কিছু নয় মানে কত আছে, 1 আছে, এখানে 1 আছে। যদি টি এর পাওয়ার 0 থাকতো তাহলে 1 হয়ে যেত, এখানে 1 তো নাই, এখানে টি এর পাওয়ার 1 আছে। তার মানে টি এর পাওয়ার যদি 1 থাকে, এর সমাকলন করি তাহলে কি আসবে, t⁴1+1/1+1 আসবে, হ্যাঁ কি না, হ্যাঁ। -5 ইন্টু ডিটি ইন্টিগ্রেশন করলে কত হয়, টি আসে, তাহলে 5 ইন্টু টি প্লাস সি, সিটা কি সমাকল ধ্রুবক, তাহলে সিটা কি ইন্টিগ্রেশন এন্ড কনস্ট্যান্ট, ইকুয়ালস টু আইসি, লিখে দিলাম ইন্টিগ্রেশন এন্ড কনস্ট্যান্ট। ওকে, এটা আসলো। এবার যদি আমরা সিম্পলিফাই করি তাহলে 1 আর 1 যোগ করলে 2, 2 2 কেটে গেল, থাকলো কি t² - 5t প্লাস সি, তাহলে ভি ইকুয়ালস টু কি চলে আসলো, t² - 5t প্লাস সি। ওকে, তাহলে ভি কত চলে আসলো, t² - 5t প্লাস সি। কিন্তু তোমাকে প্রশ্নে এটা বলেনি, বলা হয়েছে যে কোণাটি কখন থামবে এবং তখন তার সরণ কত, অর্থাৎ টাইম অ্যান্ড ডিসপ্লেসমেন্ট চেয়েছে, কিন্তু তোমার ভেলোসিটি চাইনি। কিন্তু ভেলোসিটি আমরা কেন বের করলাম,
কারণ ভেলোসিটি না বের করলে সরণ পাবো না। ভেলোসিটি মানে ডিএস বাই ডিটি, সরণ বাই সময়। মনে করো এখন যে ধরে নাও এ একটা হচ্ছে পজিশন আছে, ঠিক আছে, আর এখানে একটা বি পজিশন আছে, ঠিক আছে। তুমি মনে করো এ পজিশন থেকে বি পজিশনে হেঁটে যাবে, ঠিক আছে, হেঁটে যাবে, এবং এই যে টোটাল ডিস্টেন্সটা সেটা হচ্ছে এস। যখন তুমি এ পজিশনে ছিলে ছিলে অর্থাৎ শুরুর মুহূর্তে, যখন টাইম তোমার 0 ছিল, যখন তুমি হাঁটা শুরু করোনি, ঠিক আছে, তখন তোমার কি হলো, বেগটা 0 ছিল, তার মানে ভেলোসিটি তোমার 0 ছিল। অর্থাৎ তুমি যখন এ পয়েন্টে ছিলে তখন সময়টা 0, 0 সেকেন্ডে তোমার বেগটা কত ছিল, 0, 0 মিটার পার সেকেন্ড। ওকে, শুরুর মুহূর্তে একদম। তাহলে এই টি ইকুয়ালস টু 0 অ্যান্ড ভি ইকুয়ালস টু 0, এটা যদি এই সমীকরণে পুট করি, মানটা কি আসবে দেখি। দেখো ভি যদি 0 বসাই, টি 0 -5 × 0 প্লাস সি, তাহলে সিটা দাঁড়ালো 0, আসলো। তাহলে সিটা কত আসলো, 0। এইবার C0 এই সমীকরণটাতে বসিয়ে দিই, তাহলে কি আসছে, দেখো ভি ইকুয়ালস টু টি স্কোয়ার -5t প্লাস 0। তার মানে সি যদি 0 বসায়, ভি আসছে টি স্কোয়ার -5t। ওকে, বলা হয়েছে যে কখন কণাটি থামবে এবং তখন তার সরণ কত হবে, ঠিক আছে। তাহলে সি কি, 0। আমি বলেছিলাম যে টি যখন 0 ছিল তখন তার বেগটা কত ছিল, 0 ছিল। টি যখন 0 সেকেন্ড ছিল তখন ভেলোসিটি 0 ছিল, তাহলে ভি এর জায়গায় 0 বসাও, ইকুয়ালস টু টি স্কোয়ার -5t বসাও। তাহলে টি স্কোয়ারটা কত দাঁড়াবে, 5t দাঁড়াবে। তাহলে এইটি ক্যান্সেল আউট হয়ে যাবে, একটা টি থাকবে, টি মানে হচ্ছে 5। তাহলে 5 সেকেন্ড পর কি হবে, কোণাটি থামবে। 5 সেকেন্ড পর কোণাটি থামবে। ওকে, 5 সেকেন্ড পর কোণাটি থামবে। এইভাবে আমরা ইজিলি বের করতে পারি। তোমরা যদি মনে করো যে স্যার এইখানে সিটা লিখবো না, এর আগের প্রসেসে অঙ্কটা করব, তাহলে কিন্তু এই অঙ্কটা হবে না। কারণ দেখো এক একটা টাইপের অঙ্ক না এক এক রকম। আগের প্রশ্নটাতে কি বলা ছিল যে একটা ত্বরণ সময় সমীকরণ দেওয়া ছিল, বলা হয়েছিল বেগ কত হবে এবং তার সরণ কত হবে, ভেলোসিটি চেয়েছিল, এবং তোমার টাইম দেওয়া ছিল জাস্ট অ্যাটলিস্ট টাইম কত, 4 সেকেন্ডের পর দেওয়া ছিল, তাই তো। তোমরা কি করতে, এই 4 বসিয়ে দিতে, ভেলোসিটি পেয়ে যেতে, কি কোনো দরকারই পড়তো না। কিন্তু এখানে বলা হয়েছে কোণাটি কখন থামবে, তোমাকে টি এর ভ্যালুটাই জানতে চেয়েছে, কিন্তু তোমার জন্য তার জন্য ভি দেয়নি কিন্তু। ওই জন্য আমরা ধরে নিলাম যে যখন সময় 0 ছিল তখন বেগ কি, 0। এবার সময় তো আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ তো আর হবে না, ইনক্রিজ হচ্ছে, তাহলে বেগটাও কি হবে, বাড়বে সময়ের সাথে সাথে। তো 5 সেকেন্ড ছিল সময়, 5 সেকেন্ড ছিল, তাহলে 5 সেকেন্ড পর কোনটি কি হলো, থামলো। এবার আমরা নির্ণয় করব যে তখন তার সরণটা কত হবে। ওকে, কোনটার বেগ এবং সময় সমীকরণ কত, ভি ইকুয়ালস টু টি স্কোয়ার -5t। ওকে, তাহলে টি আমরা কত পেয়েছি, টি আমরা পেয়েছি 5 সেকেন্ড। এটা আমরা লিখে রাখলাম উপরে, কাজে লাগবে যখন সরণ নির্ণয় করব। তাহলে সরণ মানে কি, বেগ মানে কি, সরণ বাই সময়, অর্থাৎ ভি মানে ডিএক্স বাই ডিটি। ভি মানে ডিএক্স বাই ডিটি, আমি এর আগের বার বলেছিলাম। এক্স বলো তোমরা, তোমাদেরকে হয়তো এস দিয়ে বলেছিলাম, এস মানে সরণ, ডিএস বাই ডিটি। দেখো তাহলে এটা ডিএস বাই ডিটি ইকুয়ালস টু কি চলে আসবে, টি স্কোয়ার -5t। ডিএস ইকুয়ালস টু কি আসবে, টি স্কোয়ার ডিটি -5t ডিটি। ওকে, এবার তোমরা উভয় পক্ষে সমাকলন করে পাই, এই কথাটা লিখবে, লিখে দেখো উভয় পক্ষে সমাকলন করবো, ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন ডিএস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন টি স্কোয়ার ডিটি -5t ডিটি, এটা ইন্টিগ্রেশন হবে। ঠিক, ডিএস ইন্টিগ্রেশন করলে আমরা কি পাই, এস পাই। এস ইকুয়ালস টু টি স্কোয়ার ডিটি, মানে টি স্কোয়ার আছে, তার মানে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কত হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, টি টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, টি টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, মাইনাস এখানে দেখো 5টা কনস্ট্যান্ট, তাহলে বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন টি ডিটি থাকবে, তাহলে টি টু দি পাওয়ার 1, টি ডিটি মানে কি, টি টু দি পাওয়ার 1 আছে, তার মানে ইন্টিগ্রেশন করলে হয় টি টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1। বুঝতে পারছো। এবার দেখো টি কিউব আসছে বাই 3 -5/2 ইন্টু টি স্কোয়ার প্লাস, এখানে ধরো কনস্ট্যান্ট সি ড্যাশ ধরলাম, আগেরটাতে আমরা সি ধরেছিলাম, এখানে সি ড্যাশ,
এটা আমাদের কি আসলো, সরল সময় একটা ইকুয়েশন আসলো এতক্ষণে। কিন্তু তোমাকে এটাও বলেনি, বলেছে তখন তার সরণ কত হবে, সরণ এক্সাক্ট ডিসপ্লেসমেন্টটা কত হবে, এটা ওটা আসছে। এবার দেখো কোনটা সরণ সময় ইকুয়েশন পেলাম কি, এস ইকুয়ালস টু টি কিউব বাই থ্রি মাইনাস ফাইভ বাই টু টি স্কোয়ার প্লাস সি ড্যাশ। সি ড্যাশটা কি একটা ইন্টিগ্রেশনাল কনস্ট্যান্ট। ওকে, এবার মনে করো যে যখন কোনাটা এ বিন্দুতে ছিল, ঠিক আছে, এ বিন্দু থেকে তো বি বিন্দুতে যাচ্ছে, কে যাচ্ছে, তুমি যাচ্ছ মনে করো, এ থেকে বি বিন্দুতে যাচ্ছ, তার ডিসপ্লেসমেন্টটাই তো এস, এবং এই এসটা কত, এক্সাক্ট কত, তো সেটাই তো ফাইন্ড আউট করতে বলছে, তাই তো। এবার যখন তুমি এ বিন্দুতে ছিলে, অর্থাৎ যখন শুরুর মুহূর্ত, তখন টাইম তোমার কি ছিল, জিরো। এবার টাইম যখন জিরো ছিল তখন ডিসপ্লেসমেন্ট তো হয়নি, তখন ডিসপ্লেসমেন্ট তোমার জিরো। তুমি যখন এ থেকে বি তে চলে গেলে তখন তোমার ডিসপ্লেসমেন্ট হলো এস, তার আগে কিন্তু জিরো ছিল। বুঝো ব্যাপারটা, যদি টি জিরো হয় এস জিরো, এই সমীকরণে বসাও, তাহলে এস মানে জিরো, এখানে জিরো কে থ্রি দিয়ে ভাগ করে জিরো, মাইনাস জিরো প্লাস সি ড্যাশ, তাহলে আলটিমেটলি সি ড্যাশ কত চলে আসলো, জিরো। ওকে, সি ড্যাশটা জিরো। এবার যদি এই সি ড্যাশ এর ভ্যালুটা এখানে বসিয়ে দিই, তাহলে এস ইকুয়ালস টু কি আসবে, টি কিউব বাই থ্রি মাইনাস ফাইভ বাই টু টি স্কোয়ার, এটা আসবে। সি ড্যাশ এর ভ্যালুটা আমরা এই সমীকরণটাতে বসাচ্ছি, এস ইকুয়ালস টু টি কিউব বাই থ্রি মাইনাস ফাইভ বাই টু ইন্টু টি স্কোয়ার। আসবে না আসবে না, এটা তোমরাই বলো, আসবে। এবার আমরা টিটা কত পেয়েছিলাম, 5 সেকেন্ড, তাই তো। কিভাবে পেয়েছিলাম, আজকে পেয়েছিলাম মান নির্ণয় করে। ওকে, তো টি হচ্ছে 5 সেকেন্ড, যখন আমরা বসিয়ে দিব তাহলে আমরা কি ডিসপ্লেসমেন্ট পেয়ে যাবো না পাবো না, পেয়ে যাবো। তাহলে টি হচ্ছে 5 সেকেন্ডে বসাই, ফাইভ কিউব বাই থ্রি মাইনাস ফাইভ বাই টু ইন্টু ফাইভ স্কোয়ার। ওকে, দেখো ক্যালকুলেশন করো, জাস্ট হয়ে যাবে, 5 হচ্ছে 25, 125 বাই তিন মাইনাস 125 বাই দুই। ওকে, এবার দেখো 125টাকে কমনে নিয়ে নিচ্ছি, তাহলে কত থাকবে, 1/3 মাইনাস 1/2 থাকবে। এস ইকুয়ালস টু 125 ইন্টু 1/3 মাইনাস 1/2। এবার জাস্ট ক্যালকুলেশন করো, 125 গুণ ইন্টু এলসিএম 6, 2 মাইনাস 3, তাহলে 125 গুণ মাইনাস 1/6 মাইনাস 125/6 এত মিটার। যেহেতু ডিসপ্লেসমেন্ট বলছে, ডিসপ্লেসমেন্ট ইউনিট কি, মিটারেই হয়, এসআই ইউনিটে। তোমরা যদি সিজিএসএ লিখো তো সেন্টিমিটার লিখবে। এইভাবেই তোমরা সাধারণত এই অঙ্কটা করতে পারবে। আশা করি অঙ্কটা তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমরাও বুঝতে পেরেছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ঠিক এই পর্যন্তই। যদি ভিডিওটা তোমাদের একটু উপকারে আসে তবে ভিডিওটাতে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এবং তোমাদের যদি এই ভিডিওতে কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে। এবং আমি সবশেষে তোমাদেরকে যে কথাটা বলি, যে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সদা সর্বদা ফিজিক্স ক্লাসরুম চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো।